হ্যালো হ্যালো, ওয়েলকাম টু অক্সিম ইউটিউব চ্যানেল। আজকে আমরা ওয়েভ অপটিক্স নিয়ে ডিসকাস করব বা আলোর তরঙ্গ তত্ত্ব নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো প্রথম যেটা আমাদের ইম্পর্টেন্ট ডেরিভেশন একটা আসে সেটা হচ্ছে হাইগেন্স নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্রের প্রমাণ। প্রতিফলনের সূত্র প্রুফ করার জন্য ফার্স্ট আমাদের ডায়াগ্রাম দরকার, তার জন্য আমরা স্কেল কম্পাস নিয়ে নিয়েছি। স্কেল যদি আমরা নিয়ে প্রথমে আমরা একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি, যে প্রথমে আমরা একটা লাইন নিয়ে নিলাম। ঠিক আছে, যে লাইনটার ওপর আমরা কি করতে চাই, যে লাইনটাকে আমরা ইউজ করতে চাই অ্যাজ এ প্রতিফলক তল বা রিফ্লেক্টিং সারফেস হিসাবে ইউজ করব। তো এটাকে বললাম এক্স, এটাকে বললাম ওয়াই। তো আমরা নিয়ে নিলাম এক্স ওয়াই একটি প্রতিফলক তল এবং এ বিন্দুতে আমরা কোনো একটা আপতন নেব। ঠিক আছে, তো এখানে আমরা একটা ডটেড লাইন নিলাম, অবশ্যই স্কেল দিয়ে নেবি। আমি সবগুলো স্কেল দিয়ে দেখাচ্ছি না, বাট অবশ্যই তোরা কিন্তু পেন্সিল স্কেল দিয়ে প্রপারলি যেরকম সম্পাদ্য আঁকা হতো সেরকমভাবে আঁকতে হবে। এবার এই বিন্দুতে এ বিন্দুতে আমি কি করলাম, একটা সমতল তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট আপতিত করালাম। ঠিক আছে, কিভাবে করব, একদম স্কেল নিয়ে যাব, মোটামুটি চোখের আন্দাজে 45 ডিগ্রির থেকে বেশি, এটা একটা কায়দা বলে দিচ্ছি যাতে তোর খুব সুবিধা হয়, 45 ডিগ্রির থেকে বেশি একটা কোণে লাইন নিয়ে নিবি। ঠিক আছে, তো এইটা হয়ে গেল কি তোর, এইটা হয়ে গেল তরঙ্গ মুখ। ঠিক আছে, এটা হচ্ছে আপতিত তরঙ্গ মুখ, এটাকে আমি নাম দিলাম এ বি। ঠিক আছে, তাহলে আলোক রশ্মি কীরকমভাবে আঁকবো, আলোক রশ্মি আঁকতে গেলে আমাদের কি করতে হবে, আলোক রশ্মি আঁকতে গেলে একদম দেখ স্কেলের, আমি আশা করি দেখতে পাচ্ছিস, স্কেলের কোনো একটা দাগ, আশা করি দেখতে পাচ্ছিস, স্কেলের কোনো একটা দাগ একদম এই লাইনটার সঙ্গে ম্যাচ করে গেছে। এইরকম রেখে তুই কি করবি, একটা সিম্পল লাইন টেনে নিবি। এটা হয়ে গেল প্রথম রে, আবার একদম এরকম রাখ, একটু সোজা যাতে মোটামুটি 90 ডিগ্রি আসে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তো দ্বিতীয় রে, যেটাকে একদম তুই সোজা এইভাবে টেনে দে, ব্যাস হয়ে গেল। তাহলে তোর এইটা হয়ে গেল গিয়ে প্রথম আলোক রশ্মি M1A, আর এটা হলো দ্বিতীয় আলোক রশ্মি M2B, যেটা ফাইনালি সিতে এসে পড়লো, কোথায় এসে পড়লো, সি বিন্দুতে এসে পড়লো। ভালো কথা। এবার বি থেকে সি অবধি এই সমান ব্যাসার্ধ নিয়ে তোকে কি করতে হবে, বি থেকে সি অবধি তুই কম্পাস নিলি, বিতে বসালি, সি অবধি তুই ব্যাসার্ধ নিলি একটা। ঠিক আছে, সি অবধি ব্যাসার্ধ নিলি, হয়ে গেল, সি অবধি ব্যাসার্ধ নিয়ে নিয়েছিস। এবার নিয়ে তোকে কী করতে হবে, কম্পাসটাকে কোথায় বসাবো, এবার কম্পাসটাকে বসাবো হচ্ছে এইখানটায়, এ বিন্দুতে বসালাম, বসিয়ে এবার টেনে দেবো, একটা বৃত্তচাপ এঁকে ফেললাম। ঠিক আছে, একটা সিম্পল বৃত্তচাপ এঁকে ফেললাম। ভালো কথা। এবার কি করছি, স্কেল নেব, স্কেল নিয়ে সি থেকে এই বৃত্তচাপটার ওপর একটা স্পর্শক আঁকবো, স্কেলটাকে প্রপারলি অ্যালাইন করতে হবে, করে সি থেকে এই বৃত্তচাপটার ওপর একটা স্পর্শক এঁকে দিলাম। ঠিক আছে, একটা স্পর্শক আঁকলাম, এই স্পর্শকটা যে বিন্দুতে টাচ করে আছে, ঠিক আছে, স্পর্শকটা যে বিন্দুতে টাচ করে আছে সেই বিন্দুটাকে নাম দিলাম ডি, এবং এ আর ডি এবার জয়েন করে দেবো স্কেল দিয়ে, এবার আমি স্কেল দিয়ে জয়েন করে দিচ্ছি। তাহলে আমি কি পেয়ে যাব, প্রতিফলিত রশ্মি পেয়ে যাব, ব্যাস হয়ে গেল আমার প্রতিফলিত রশ্মি। এবং এটারই সমান্তরাল ভাবে এখানে আরেকটা রশ্মি নিয়ে নে, তাহলে এটা হয়ে গেল তোর M1 ড্যাশ এবং এটা হয়ে গেল M2 ড্যাশ। ঠিক আছে, তাহলে আমি এইগুলোকে এবার সরিয়ে দিই একটু, দিয়ে এবার প্রুফটা করা যায়। তাহলে ডায়াগ্রাম কীভাবে আঁকবো বোঝা গেছে, এবার যে প্রমাণটা করবো সেটাকে আমাদের কি করতে হবে, তাহলে দেখ এই যে অভিলম্ব, সেই অভিলম্বের সঙ্গে প্রথম কোণটা কত, অভিলম্বের সঙ্গে প্রথম কোণ হচ্ছে, এটা হচ্ছে আপতন কোণ আই, ভালো কথা স্যার, আর এইটা হচ্ছে প্রতিফলন কোণ। অনেকে এইটা দিয়ে দেয় প্রতিফলন কোণ, না,
এইটা কিন্তু প্রতিফলিত রশ্মি, তাহলে এইটা হচ্ছে প্রতিফলন কোণ আর, ঠিক আছে। আবার এইটা হচ্ছে প্রতিফলন কোণ আর, হলো। এবার দেখ তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, এটা যদি আই হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, স্যার 90 মাইনাস আই। স্যার ভালো কথা। আবার খেয়াল কর এই অ্যাঙ্গেলটা তাহলে কত হয়ে যাবে, স্যার আই হবে। এটা তোরা এমনিও বলতে পারিস যে ধর এই অ্যাঙ্গেলটা যদি বলি, এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে তোর 90 মাইনাস আই, আর এই অ্যাঙ্গেলটা, এই যে শেড করা অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে আই, ঠিক আছে, শেড করা অ্যাঙ্গেলটা আই। আর যদি এইদিকে দেখি, যদি এইদিকে দেখি এই অ্যাঙ্গেলটা আর, ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেল 90 মাইনাস আর, এই অ্যাঙ্গেলটা, সরি এই অ্যাঙ্গেলটা আর না, ভুলে গেছি, একটু ভুল লিখে দিয়েছি, এই অ্যাঙ্গেলটা, এই যে অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মির কোণ আর, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেল 90 মাইনাস আর, 90 মাইনাস আর। এবং তাহলে এই কোণটা কত হয়ে যাচ্ছে, এই কোণটা কত হয়ে যাচ্ছে, এই কোণটা হয়ে যাচ্ছে আর, ঠিক আছে। আমাদের কি প্রুফ করতে হয়, আমাদের সাধারণত প্রতিফলনের সূত্রে প্রমাণ করতে হয় যে আই ইকুয়ালস টু আর হয়, তাই তো, এটা আমাদের টার্গেট। আমাদের কাছে দেখ দুটো ট্রায়াঙ্গেল পড়ে আছে, আমাদের কাছে দুটো ট্রায়াঙ্গেল আছে, একটা হচ্ছে এ বি সি, আর একটা হচ্ছে এ ডি সি। দেখতে পাচ্ছিস দুটো ট্রায়াঙ্গেল আমাদের কাছে আছে, দুটো ট্রায়াঙ্গেল আছে। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা যদি হিসেব করি কে কে কমন আছে, দেখ তো এ সি সাইডটা কমন, ট্রায়াঙ্গেল এ বি সি ও ট্রায়াঙ্গেল এ ডি সি এর এ সি হচ্ছে সাধারণ বাহু, কমন সাইড, সাধারণ বাহু নাম্বার 1। নাম্বার 2, যদি এই দুটো কোণ দেখি, সেই দুটো কোণ কত, স্যার 90 ডিগ্রি। কারণ এই যে প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলিত তরঙ্গমুখ, এইটাই কিন্তু হচ্ছে প্রতিফলিত তরঙ্গমুখ, প্রতিফলিত তরঙ্গমুখ, আর এইটা হচ্ছে আপতিত তরঙ্গমুখ। বই থেকে একবার দেখে নিবি যে স্টেটমেন্ট কি কি লেখা আছে এবং সেই অ্যাকর্ডিং স্টেটমেন্ট লেখা, আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ অত তো স্টেটমেন্ট লেখা এখন সম্ভব না। তো স্টেটমেন্টগুলো অবশ্যই আমি যেভাবে বোঝাচ্ছি সেই স্টেটমেন্টও যদি লিখিস তাহলেও কিন্তু তোর নাম্বার পেয়ে যাবে, তাহলেও কেউ কাটবে না, কারণ আমি তো লজিক্যাল স্টেটমেন্ট বলছি না। তো প্রতিফলিত তরঙ্গমুখ কোনটা, আপতিত তরঙ্গমুখ কোনটা তুই দেখিয়ে দিচ্ছিস ছবিতে, এবং যেভাবে আমি অ্যাঙ্গেলগুলো জাজ করছি, যেভাবে অ্যাঙ্গেলগুলো হিসাব করলাম, সেই একইভাবে তুই জাস্ট স্টেটমেন্ট লিখে যাবি যে এই অ্যাঙ্গেলটা এত হলে তাহলে এটা এত, এই অ্যাঙ্গেলটা এত হলে তাহলে এটা এত, ব্যাস একদম সেইভাবে। তাহলে এসি হচ্ছে সাধারণ বাহু এবং এই দুটো কোণ হচ্ছে 90 ডিগ্রি, কারণ আমরা জানি আলোক রশ্মি এবং তরঙ্গমুখের মধ্যে কত কোণ হয়, 90 ডিগ্রি কোণ হয়। এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন হতে পারে, আলোক রশ্মি এবং তরঙ্গমুখের মধ্যে কোণ কত, 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ডি সি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ সমান, আর কি সমান, আর যেটা সমান সেটা হচ্ছে দেখ বিসি সমান ব্যাসার্ধ নিয়েই তো আমরা এডি এঁকেছিলাম, বিসির সমান ব্যাসার্ধ নিয়েই আমরা এডি এঁকেছিলাম। এটা কি অঙ্কনানুসারে, যেভাবে আমরা ছোটবেলায় এসে উপপাদ্য প্রুফ করতাম, মনে পড়ছে, অঙ্কনানুসারে, ঠিক আছে। তাহলে এই তিনটে সূত্র মেনে কি হয়ে গেল, ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। সুতরাং ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি এটা হয়ে গেল কনগ্যুরেন্ট বা সর্বসম। সুতরাং সর্বসম ত্রিভুজের আমি বলতেই পারি এই যে এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিসিএ, অর্থাৎ অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু আই, অ্যাঙ্গেল ডিসিএ ইকুয়ালস টু আর, অর্থাৎ আই ইকুয়ালস টু আর। প্রতিফলনের সূত্র প্রমাণিত হলো, প্রতিফলনের সূত্র প্রমাণিত হয়ে গেল। নেক্সট আমরা কিসে যাব, প্রতিসরণের সূত্রতে যাব। আবার সেই আমাদের স্কেল আর কম্পাসটাকে ডাকি, কম্পাস আসো, স্কেল আসো। হ্যাঁ, তো স্কেল এসে গেছে, কম্পাস এসে গেছে, তো স্কেল নিয়ে আবার
স্কেল নিয়ে ফার্স্টে একটা বিভেদ তল আঁকি। বোর্ড পালিয়ে যাচ্ছে, বোর্ড পালালে হবে না। তো এইটা নিলাম আমার একটা বিভেদ তল, ঠিক আছে, যার এই দিকে ওপরের দিকে একটা মাধ্যম রয়েছে μ1, নিচের দিকে একটা মাধ্যম রয়েছে μ2। আমি ধরে নিচ্ছি μ2 মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম, μ1টা হচ্ছে লঘু মাধ্যম, ঠিক আছে, ধরে নিলাম। তাহলে ঘন মাধ্যম যদি হয়, ফার্স্টে আমরা এটা বুঝি যে μ1 যদি ঘন মাধ্যম হয়, μ2 লঘু মাধ্যম হয়, তাহলে কোন মাধ্যমে আলোর বেগ বেশি হবে? ওই লঘু মাধ্যমে আলোর বেগ বেশি হবে। তাহলে প্রথম মাধ্যমে আলোর বেগ, প্রথম মাধ্যমে আলোর বেগ কত হবে? প্রথম মাধ্যমে আলোর বেগ সেটা v ইকুয়ালস টু v1 ইকুয়ালস টু আমরা লিখতেই পারি, ধর একটা d ডিস্টেন্স ট্রাভেল করেছে, ঠিক আছে, ধরলাম একটা d ডিস্টেন্স ট্রাভেল করেছে, তো d1/t, ঠিক আছে, d1/t লিখলাম। আবার দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ, দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ v2 ইকুয়ালস টু d2/t। স্যার d2 কেন? কারণ এই ডিস্টেন্সটা কম ট্রাভেল হয় ভাই, আমি দুজনকে টাইম একই দিয়েছি। আমি প্রথম মাধ্যমে যে টাইম ধরে আলোকে যেতে বলেছি, দ্বিতীয় মাধ্যমে ঠিক একই টাইম ধরে যেতে বলেছি, দুটো ক্ষেত্রে টাইম সেম, কিন্তু প্রথম মাধ্যমে আলোর বেগ বেশি যেহেতু v1 গ্রেটার দ্যান v2, তাহলে কি হবে? ওই একই সময় প্রথম মাধ্যমে অতিক্রান্ত দূরত্বটাও দ্বিতীয় মাধ্যমের তুলনায় বেশি হবে। একই সময় দিলাম, প্রথম মাধ্যমে বেশি দূরত্ব যাবে আলো, দ্বিতীয় মাধ্যমে তার থেকে একটু কম দূরত্ব যাবে। তাহলে আমি ধরে নিলাম প্রথম মাধ্যমে আলো যখন আসছিল তখন এই পয়েন্টে আলো এসে পড়লো, ঠিক আছে। তো আমরা কি করবো? অ্যাজ ইউজুয়াল একটা তরঙ্গ মুখ আঁকবো, একটু মোটামুটি, এখানে ডিগ্রি দেখাচ্ছে, তোর দেখার দরকার নেই, তুই তোর এই স্কেল নিয়ে পরীক্ষা দিবি না, তুই তো সিম্পল কি করবি, এরকমভাবে একটা তরঙ্গ মুখ এঁকে দিলি, ওকে, এবার একটা তরঙ্গ মুখ এঁকে দিলি। এই তরঙ্গ মুখের সঙ্গে কি করবি? লম্বভাবে, এই তরঙ্গ মুখের সঙ্গে লম্বভাবে মোটামুটি চোখের আন্দাজে, কিভাবে চোখের আন্দাজ? কোনো একটা স্কেলের দাগের সঙ্গে এই লাইনটাকে মিলিয়ে দিবি, স্কেলের যে দাগগুলো কাটা থাকে সেইগুলোর সঙ্গে কোনো একটার সঙ্গে এই লাইনটাকে মিলিয়ে দিবি, দিয়ে একটা লাইন টেনে দেবে। এইটা হয়ে গেল তো আলোক রশ্মি, এইটা হয়ে গেল আলোক রশ্মি। এইভাবে চলে এলো, ঠিক আছে। এইভাবে আলো চলে এলো। নেক্সট আমি এইখানটা একটা যেহেতু পাচ্ছি আপতন বিন্দু, আমি এখানেও একটা অবিলম্ব টেনে দিলাম। এবার কি? তাহলে এইখানে হচ্ছে আমার এ, এটা হচ্ছে xy একটা বিভেদ তল এ, আর এখানে হচ্ছে বি। এ বি একটা তরঙ্গমুখ, 0 সময় বা t = 0 সময় এ বি একটা তরঙ্গমুখ এসে আপতিত হলো। এ বি তরঙ্গমুখের সঙ্গে জড়িত দুটি আলোক রশ্মি হচ্ছে m1 এবং m2। তো m1 যখন আপতিত হলো t সময়েও কতটা যাবে? এবার স্টার্টিং হলো, মানে t = 0-তে এই পজিশনে হিট করেছে। এবার দুজনকেই আমি কি করলাম? t টাইম দিলাম। তো বিতে যে আলোক তরঙ্গটা এসেছিল সেটা এতটা ট্রাভেল করেছে, বিতে যে আলোক তরঙ্গটা এসেছে সেটা এতটা ট্রাভেল করেছে, আর এর তরঙ্গটা কিন্তু আর ফার্স্ট মিডিয়ামে নেই, সেকেন্ড মিডিয়ামে ঢুকে গেছে। তাহলে ভাব টি সময়ে বি থেকে সি অবধি যে ডিস্টেন্স, বি থেকে সি অবধি যে ডিস্টেন্স এই লাইটটা কভার করেছে সেটা কত? এই লাইটটা যে ডিস্টেন্স কভার করেছে সেটা হচ্ছে d1, তাই না? টি সময়ে v1 বেগ নিয়ে বি থেকে সৃষ্ট আলোক তরঙ্গ যে ডিস্টেন্সটা কভার করলো সেটা হচ্ছে d1, কিন্তু সেই একই সময় এ থেকে সৃষ্ট তরঙ্গ যেহেতু ঘন মাধ্যমে চলে আসছে তাই ওর অতিক্রান্ত দূরত্ব কম হবে, কারণ ওর বেগ কমে গেছে, তাহলে সেটা d2। তাহলে আমরা কি করব? প্রতিফলনে যেহেতু একই মাধ্যমের মধ্যে পুরো গল্পটা হচ্ছিল তাই জন্য আমরা কি নিয়েছিলাম? সমান দূরত্ব নিয়েছিলাম, কারণ বেগ তো একটা নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্টই, আলোর বেগ একটা নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বেগ, তো তাই জন্য আমরা একই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ টেনেছিলাম। বাট এখানে আমরা ব্যাসার্ধ নিলাম, এটা কম্পাস দিয়ে ব্যাসার্ধ এতটা নিয়ে নিলাম, কিন্তু এই সমান দূরত্ব তো এই তরঙ্গটা ট্রাভেল করবে না, এই তরঙ্গটা এর থেকে কম দূরত্ব ট্রাভেল করবে। তাহলে আমরা কি করব? এটাকে এখানে বসাবো ঠিকই, কিন্তু একটু
কমিয়ে নেব, সেটা আমাদের চোখের আন্দাজে কমিয়ে নেব একটু, ঠিক আছে। নিয়ে কি করব, এই একটা বৃত্তচাপ টেনে দিলাম, ব্যাস কাজ শেষ। একটা বৃত্তচাপ টেনে দিলাম। এবার এই স্কেল নাও, স্কেল বসাও, স্কেল বসিয়ে কি করতে হবে, একটা স্পর্শক আঁকতে হবে, যেভাবে আগেরটা করা হয়েছিল একদম তাই। স্পর্শক আঁকো, এখানে বসিয়ে, এখানে বসিয়ে সিম্পল স্পর্শক আঁকো। স্পর্শক আঁকো জাস্ট লাইক দিস। এই স্পর্শক এঁকে দিলাম, ঠিক আছে। স্পর্শক এঁকে দিলাম। এই স্পর্শকটা যে বিন্দুতে স্পর্শ করছে, যে বিন্দুতে স্পর্শ করছে সেখান থেকে এই অবধি একটা লাইন টানো, লম্ব টানো, সেখান থেকে এ বিন্দু থেকে এই বিন্দু অবধি একটা লম্ব টানো, ঠিক আছে। লম্ব টানলাম এবং এখান থেকেও প্যারালালি একটা লাইন টেনে নেব, একদম স্কেলকে মুভ না করিয়ে প্যারালালি একটা লাইন টেনে দাও, ব্যাস হয়ে গেল, কাজ শেষ, কাজ খতম। মানে এইটা হয়ে গেল আমার প্রতিশ্রিত রশ্মি, এইটা হয়ে গেল প্রতিশ্রিত রশ্মি, অর্থাৎ M1 ড্যাশ, এটা হয়ে গেল M2 ড্যাশ, এবং এইটা হয়ে গেল আমার প্রতিফলিত তরঙ্গমুখ, সরি প্রতিসৃত তরঙ্গমুখ। প্রতিসৃত তরঙ্গমুখ, এটা হয়ে গেল আপতিত তরঙ্গমুখ। ঠিক আছে, এবার আমরা প্রুফ করব। কীভাবে প্রুফ করব, একই লজিক, এখানে আমরা I1 নিয়ে নিচ্ছি বা I কোণ, ঠিক আছে। এই কোণটা কত হবে, প্রতিসরণ কোণ R, ঠিক আছে। এইখানে এই কোণটা হচ্ছে I, এই কোণটা R, ভালো কথা জানি। আমাদের এবার যেটা প্রুফ করতে হবে সেটা স্নেলের সূত্র প্রুফ করতে হবে। স্নেলের সূত্রে কি থাকে, sin I বাই sin R ইকুয়ালস টু মিউ। কীভাবে করা যায় দেখ, আমরা জানি এই অ্যাঙ্গেলটা কত, কি বলি স্যার 90 মাইনাস I, তাহলে এটা কত, এটা I, এই যে অ্যাঙ্গেলটা, এটা I হয়ে যাবে। এটা তো আমরা আগের এটাতেই প্রুফ করলাম এই জিনিসটা, এটা I। আবার খেয়াল কর, এটা যদি R হয় তাহলে এটা কত, 90 মাইনাস R, কারণ এই টোটাল অ্যাঙ্গেলটা 90, তো এই টোটাল অ্যাঙ্গেলটা তো 90, তাহলে এটা R হলে এটা 90 মাইনাস R, ইভেন এইটা তাহলে কত হয়ে গেল, R হয়ে গেল, এই কোণটা হয়ে গেল R। তাহলে যদি তুই দুটো থেকে সাইন I আর সাইন R লিখিস, কত লিখবি তাহলে, সাইন I আর সাইন R যদি লিখিস কত লিখবি, দেখ সাইন I ইকুয়ালস টু, সাইন I কোনটা, এইখান থেকে তুই সাইন I লিখ, দেখ এইটা হচ্ছে লম্ব মানে 90 ডিগ্রি, তাহলে এর উল্টো দিকের সাইড কোনটা, এটা হচ্ছে লম্ব, তো BC বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে AC, এখানে C ছিল, AC, এটা হচ্ছে অতিভুজ। সাইন R কোনটা, সাইন R নিচের ত্রিভুজ থেকে পাবো, এই যে R, R এর উল্টো দিকের সাইড, এই যে এটা হচ্ছে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, এটা হচ্ছে লম্ব, অর্থাৎ A, এখানে নাম দিই D, AD ডিভাইডেড বাই CD, না সরি AC, অতিভুজ AC, এই যে দুটোকে ডিভাইড কর, সাইন I বাই সাইন R ইকুয়ালস টু BC বাই AC, AC কেটে যাবে, তাহলে BC বাই AD, BC বাই AD। এখন BCটা কি, BC হচ্ছে সেই দূরত্ব যেটা T সময় কভার হয়েছে, সেই দূরত্ব যেটা T সময় কভার হয়েছে। তো D কে আমি কি লিখতে পারি, D1 কে V1 ইন্টু T লিখতে পারি না, আর AD হচ্ছে সেই দূরত্ব যেটা T সময় কভার হয়েছে, বাট এটা ছোট কেন, কেন 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 বল বল কেন, কারণ এটা ঘন মাধ্যমে চলে এসেছিল, বেগ কমে গেছে, তাই একই টাইমেও কম দূরত্ব গেছে, বা স্পিড কমে গেছে, তো বেশি দূরত্ব থোড়াই যাবে, তাহলে AD ইকুয়ালস টু হচ্ছে D2, সেটা কিভাবে লিখবো, T ইন্টু V2, V2 ইন্টু T। তো দেখ তো V1 বাই V2 এটা কার রেশিও, এটা কার রেশিও, কি বলবি স্যার, এটা তো প্রতিসরাঙ্ক হয়ে গেল, এটা তো প্রতিসরাঙ্ক হয়ে গেল স্যার। আমি যদি দুটোকে
ধর সি দিয়ে গুণ করি, ওপরে নিচে সি দিয়ে গুণ করছি, তাহলে সি ইন্টু ভি ওয়ান বাই সি ইন্টু ভি টু। আমি কি এটাকে এইভাবে লিখতে পারি? দেখ তো, সি বাই ভি টু ডিভাইডেড বাই, দেখ ভালো করে দেখ, সি বাই ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ানটাকে একদম নিচে নিয়ে চলে এলাম, একদম নিচে নিয়ে চলে এলাম, তাহলে সি বাই ভি ওয়ান লিখতে পারি। তাহলে ওপরেটা কি হয়ে গেল? মিউ টু বাই মিউ ওয়ান, হয়তো? তাহলে কি দাঁড়ালো? সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু মিউ টু। তাহলে এটাই আমার স্নেলের সূত্র, প্রুভড। এটাই আমার স্নেলের সূত্র। তাহলে ডায়াগ্রাম আঁকা কিভাবে আঁকতে হয় বোঝা গেল, এবং কিভাবে প্রুফটা করতে হবে সেটাও বোঝা গেল। ভালো কথা। নেক্সট আমরা আসি কি, দুটি সুসংগত উৎস থেকে নির্গত আলোর উপরিপাতনের ফলে সৃষ্ট ব্যতিচারের ক্ষেত্রে লব্ধি 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 তরঙ্গের প্রাবল্যের রাশিমালা প্রতিষ্ঠা করো। তো আমরা ধরে নিচ্ছি যে এইরকমভাবে আমাদের কাছে দুটো উৎস আছে, ধরে নিলাম। ধর এখানে একটা উৎস আছে S1, এখানে একটা উৎস আছে S2। এখান থেকে দুটো তরঙ্গ বেরিয়ে কোথায় পড়ছে? পর্দার ওপর কোনো একটা বিন্দুতে এসে পড়ছে, ঠিক আছে? পর্দার ওপর কোনো একটা বিন্দুতে এসে পড়ছে। তো এইখানে যে কণাটা আছে তার লব্ধি সরণ কত হবে? তার লব্ধি সরণ কত হবে? এই S1-এর জন্য সরণ যদি হয় y1 আর S2-র জন্য সরণ যদি হয় y2, তাহলে y1-কে আমি কি লিখতে পারি? y1-কে লিখছি এইভাবে যে a1 সাইন ওমেগা টি, ঠিক আছে? আর y2-কে লিখছি a2 সাইন ওমেগা টি প্লাস ফাই, ঠিক আছে? অর্থাৎ দুটোর মধ্যে একটা দশা পার্থক্য ইনিশিয়ালি নিয়ে নিলাম, কারণ অবশ্যই এরা আলাদা আলাদা ডিস্টেন্স ট্রাভেল করে পড়ছে। তো এইখানে যে কণা আছে তার ওপর এফেক্ট আলাদা আলাদা সময় শুরু হবে, তো দুটোর মধ্যে একটা দশা পার্থক্য তো থাকবে। তাহলে উপরিপাতনের নীতি অনুযায়ী, উপরিপাতনের নীতি কে দিয়েছিল? হাইগেন্স, ক্রিশ্চিয়ান হাইগেন্স উপরিপাতনের নীতি দিয়েছিল। তো উপরিপাতনের নীতি অনুযায়ী তরঙ্গের উপরিপাতন, এটা আমরা তো ক্লাস 11-এও পড়ে থাকি। উপরিপাতনের নীতি অনুযায়ী মানে অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ সুপারপোজিশন, উপরিপাতনের নীতি অনুযায়ী লব্ধি সরণ y ইকুয়ালস টু লব্ধি সরণ y ইকুয়ালস টু y1 প্লাস y2। তাহলে a1 সাইন ওমেগা টি আর a2 যদি ব্রেক করে দিই, এটাকে ব্রেক করে দিই, তাহলে সাইন ওমেগা টি কস ফাই প্লাস a2 কস ওমেগা টি সাইন ফাই, ঠিক আছে? কস ওমেগা টি সাইন ফাই। তাহলে এখান থেকে কি করা যায় দেখতো একটা জিনিস, এখান থেকে যদি আমি or y ইকুয়ালস টু a1 প্লাস a2 cos phi, a1 প্লাস a2 cos phi ইন্টু সাইন ওমেগা টি নিয়ে নিলাম, মানে সাইন ওমেগা টি প্রথম দুটো থেকে কমন নিলাম, আর পরেরটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম a2 cos ওমেগা টি সাইন ফাই বা a2 সাইন ফাই ইন্টু cos ওমেগা টি। এবার একটা ধরব, কি ধরব? ধরি a1 প্লাস a2 cos phi ইকুয়ালস টু cos থিটা, ঠিক আছে? বা a cos থিটা ধরলাম, a cos থিটা, ঠিক আছে? আর a2 sin phi সেটাকে ধরছি a sin থিটা। তাহলে এই যদি ধরে নিই, আমি এটা ধরে নিলাম, ধরে নিলে তাহলে সেটা যদি বসিয়ে দিই কি রেজাল্ট আসবে দেখ তো, কি রেজাল্ট আসবে দেখ, এই দুটো যদি ধরে বসিয়ে দিই এখানটায় কি রেজাল্ট আসবে? অর y ইকুয়ালস টু এটার জায়গায় বসাচ্ছি a cos থিটা, তাহলে a cos থিটা সাইন ওমেগা টি প্লাস a2 সাইন ফাই এর জায়গায় a সাইন থিটা, তাহলে a সাইন থিটা cos ওমেগা টি। স্যার এটা তো দেখতে, যদি a কমন নিয়ে নিই,
তাহলে সাইন ওমেগা টি কস থিটা প্লাস কস ওমেগা টি সাইন থিটা, তো হয়ে গেল স্যার সাইন ওমেগা টি প্লাস থিটার মতো দেখতে। তাহলে এইটা হয়ে গেল আমার লব্ধি তরঙ্গের সমীকরণ, ঠিক আছে, যার এইটা হচ্ছে কি এ হয়ে যাচ্ছে, সুতরাং এ হয়ে গেল লব্ধি তরঙ্গের বিস্তার বা সর্বোচ্চ সরণ। দেখ, তরঙ্গের প্রভাবে মাধ্যমের কণার যে সর্বোচ্চ সরণ ঘটে তাকে আমরা বিস্তার বলি। তাহলে এটা হয়ে গেল এখন লব্ধি তরঙ্গের বিস্তার, লব্ধি তরঙ্গের বিস্তার, যার মান কত, এই ইকুয়ালসটা আমরা কিভাবে পাবো, এখান থেকে কিভাবে এই পেতে পারি। দেখ তো, যদি দুটোকে স্কোয়ার করে যোগ করে দিই, যদি দুটোকে স্কোয়ার করে যোগ করে দিই, এই দুটোকে স্কোয়ার করে যোগ করি, তাহলে কি থাকছে, a1 স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করলে a2 স্কোয়ার cos স্কোয়ার ফাই প্লাস এটা স্কোয়ার করলে a2 স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। আচ্ছা, এখানে আরেকটা টার্ম আসবে, তো এটা তো হোল স্কোয়ার করছি, হোল স্কোয়ার করছি মানে স্কোয়ার করে তারপরে অ্যাড করছি, তো এটা স্কোয়ার করলে কত হবে, ফার্স্ট টার্ম ফার্স্টের স্কোয়ার, তারপর সেকেন্ডের স্কোয়ার, তারপর 2ab, তাহলে 2a1 a2 cos ফাই প্লাস a2 স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, a2 স্কোয়ার সাইন স্কোয়ার ফাই ইকুয়ালস টু, এটাকে স্কোয়ার করলে কি হবে, a স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, a স্কোয়ার কমন চলে আসবে, cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 1, তাহলে এটা হয়ে গেল a স্কোয়ার। তাহলে এখান থেকে তুই a কত পেলি, a কত পেলি, a ইকুয়ালস টু রুট করে দে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখ, a2 স্কোয়ার cos স্কোয়ার ফাই প্লাস a2 স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, a2 স্কোয়ার কমন আসবে, cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 1 হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকছে, প্রথম টার্মটা অর্থাৎ a1 স্কোয়ার, তারপরের টার্ম a2 স্কোয়ার cos স্কোয়ার সাইন স্কোয়ার 1 হয়ে গেছে, তাহলে a2 স্কোয়ার প্লাস 2a1 a2 সাইন cos 2a1 a2 cos ফাই, ঠিক আছে, যেখানে ফাইটা কি, দুটো তরঙ্গের মধ্যে দশা পার্থক্য, দুটো তরঙ্গের মধ্যে দশা পার্থক্য, এই যে দশা পার্থক্য ছিল প্রথমে, ফাই ইকুয়ালস টু দুটো তরঙ্গের মধ্যে দশা পার্থক্য, ঠিক আছে, দশা পার্থক্য, বোঝা গেল। তাহলে এইটা হয়ে গেল আমার লব্ধি তরঙ্গের বিস্তার। এবার লব্ধি তরঙ্গের বিস্তার, এই লব্ধি তরঙ্গের বিস্তারের সঙ্গে সমানুপাতিককে প্রাবল্য, তরঙ্গের প্রাবল্য আই সমানুপাতিক এ স্কোয়ার, বিস্তারের স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ আই নেট ইকুয়ালস টু কি লিখবো, আই নেট ইকুয়ালস টু সামথিং কনস্ট্যান্ট ইনটু এ স্কোয়ার, সামথিং কনস্ট্যান্ট ইনটু এ স্কোয়ার করলে কি হবে, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos phi or I net equals to k a1 স্কোয়ার। দেখ, এটার সঙ্গে সবকটা গুণ হবে, তো তাহলে k ইন্টু a1 স্কোয়ার কত হবে ভাই, I ইকুয়াল টু k স্কোয়ার, তাহলে k ইন্টু a1 স্কোয়ার কত হবে ভাই, প্রথমের বিস্তার আছে, প্রথমটার বিস্তারের স্কোয়ার, তার মানে প্রথমটার ইন্টেন্সিটি, প্রথমটার বিস্তারের স্কোয়ার কে এর সঙ্গে গুণ হয়ে দেবে কি, প্রথমটার প্রাবল্য, কে আবার দ্বিতীয়টার সঙ্গে গুণ হবে, তাহলে কে a2 স্কোয়ার সেটা দেবে দ্বিতীয়টার প্রাবল্য প্লাস কে, যদি এটার সঙ্গে গুণ করি আমি, দেখ এইভাবে করছি, তাহলে 2 রুট কে ইন্টু a1 করতে পারি, রুট কে ইন্টু a1, আবার রুট কে ইন্টু a2 করতে পারি, মানে কেটাকে আমি রুট রুট করে দিলাম ইন্টু cos ফাই, তাহলে কি লেখা যায় দেখ তো, আই নেট ইকুয়ালস টু i1 প্লাস i2 প্লাস 2। এবার দেখ, আমি যদি এরকম লিখি, i1 ইকুয়ালস টু কি লিখছিলাম এতক্ষণ, কে a1 স্কোয়ার লিখছিলাম, তাই না, যদি দুদিকে রুট করে কি হবে রে স্যার, রুট i1 ইকুয়ালস টু রুট কে ইন্টু a1 হবে, সিমিলারলি রুট i2 ইকুয়ালস টু কি হবে, রুট কে ইন্টু a2। দেখ তো এই দুটো জিনিসই তোর আছে কিনা ওখানে, হ্যাঁ স্যার আছে, তাহলে আমি এটাকে লিখতেই পারি রুট i1 i2 cos ডেল্টা ফাই বা cos ফাই, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল কি আমার লব্ধি প্রাবল্যের ইকুয়েশন, তাই তো, লব্ধি প্রাবল্যের ইকুয়েশন। এটাকে দেখ এইভাবেও লেখা যায়, যদি তুই i1 কে এইভাবে লিখিস, i1 কে কিভাবে লিখতে পারিস, i1 কে লিখতে পারিস
রুট I1 স্কোয়ার প্লাস রুট I2 স্কোয়ার প্লাস 2 রুট I1 I2 cos phi। এটাও লিখতে পারিস তুই চাইলে, পারিস তো। এবার গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচার কখন হবে যদি দেখা যায় এই ইফ। গঠনমূলক ব্যতিচারের শর্ত এইভাবে লিখি, গঠনমূলক ব্যতিচারের শর্ত, গঠনমূলক ব্যতিচারের শর্ত, গঠনমূলক ব্যতিচারের শর্ত কি লিখবো তাহলে? এই ইন্টেন্সিটি লব্ধি প্রাবল্যটা কি হবে এক্ষেত্রে? সর্বোচ্চ হবে বা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ আই নেট যখন ম্যাক্সিমাম। আই নেট ম্যাক্সিমাম কখন হবে? যদি কস ফাইটা ম্যাক্সিমাম হয়, কস ফাইটা ম্যাক্সিমাম হয় অর্থাৎ সেটা হবে 1। কস ফাই ম্যাক্সিমাম হবে অর্থাৎ 1। তো কস ফাই ম্যাক্সিমাম 1 কখন হবে? কস ফাই ম্যাক্সিমাম 1 কখন হবে? যখন ফাই ইকুয়ালস টু, কি লিখবো? ফাই ইকুয়ালস টু ম্যাক্সিমাম 1 কখন হবে? দেখ তো, এই যে 0 পাই বাই 2, ঠিক আছে, তারপর পাই, তারপর 3 পাই বাই 2, তারপর 2 পাই, এইভাবে চলে পুরোটা। কস 1 কখন হচ্ছে? পাই বাই 2-তে 1 হচ্ছে, আবার ঘুরে এলো পাই বাই 2-তে 1 হচ্ছে, আবার ঘুরে এলো পাই বাই 2-তে 1 হচ্ছে, তার মানে পাই বাই 2, 2 পাই বাই 2, 3 পাই বাই 2, এগুলো না, পাই বাই 2 হলো। 2 পাই বাই 2 করলে কিন্তু পাই হয়ে যাবে, অনেকে এই জায়গাটাতেই গুলিয়ে ফেলে এবং তাতে ভুল হয়। পাই বাই 2, ঠিক আছে, একবার পাই বাই 2-তে গেল, হলো, সরি কস পাই বাই 2-তে 0 হয়ে যাবে, সরি কস পাই বাই 2-তে 0 হয়ে যাবে, 0-তে কস 0-তে 1 আসবে, তাহলে এখানটা আসতে হবে আমাকে ফিরে ফিরে বারবার, এখানটায় আমাকে বারবার ফিরে ফিরে আসতে হবে। তাহলে আমি 0 থেকে স্টার্ট করলাম, এখানটায় 0 হবে, তাহলে 0 থেকে স্টার্ট করলাম 1, 2 পাই, আবার 1, 4 পাই, আবার 1, 6 পাই, আবার 1, 8 পাই, আবার 1, তার মানে পাই এর জোড় গুণিতক, তাই না? 0, 0, 2 পাই, 4 পাই, তাহলে n এর ভ্যালু কত? 0 থেকে শুরু করে 1, 2 এইভাবে, ঠিক আছে, তাহলে 2n পাই হতে হবে। যদি হয় তাহলে আমরা বলবো যে এই কস ফাইটা ম্যাক্সিমাম অর্থাৎ 1 হবে, আই নেটও ম্যাক্সিমাম হবে। তাহলে আই নেটের ভ্যালু কত দাঁড়াচ্ছে বা আই ম্যাক্স কত দাঁড়াচ্ছে? আই ম্যাক্স কত দাঁড়াচ্ছে? আই ম্যাক্স ইকুয়াল টু, দেখ এখানে যদি এটা 1 হয়ে যায় তাহলে এটা দেখ তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে কি হয়ে গেল? রুট I1 প্লাস রুট I2 তার স্কোয়ার। তাহলে তুই গঠনমূলক ব্যতিচারের শর্ত বার করে ফেললি এবং ম্যাক্সিমাম প্রাবল ইন্টেন্সিটি কত হবে সেটাও তুই বার করে ফেললি। এবং খেয়াল কর এখান থেকে তুই আরেকটা জিনিস, এটা কি দশা পার্থক্য বেরোলো, সুতরাং পথ পার্থক্য কত হবে? পথ পার্থক্য, এটা সেই ওয়েভে পড়েছিলি মনে কর, ক্লাস 11 ওয়েভ। পথ পার্থক্য ইকুয়ালস টু ডেল্টা এক্স ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা, সরি ল্যামডা বাই 2 পাই, ল্যামডা বাই 2 পাই ইন্টু দশা পার্থক্য, ল্যামডা বাই 2 পাই ইন্টু দশা পার্থক্য, সো ল্যামডা বাই 2 পাই ইন্টু 2n পাই, ঠিক আছে। তাহলে পাই পাই কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি? ল্যামডা বাই 2 এর ইভেন মাল্টিপল, ল্যামডা বাই 2 এর ইভেন মাল্টিপল বা জোড় গুণিতক। তাহলে এখানে দশা পার্থক্য কি হতে হবে? পাই এর জোড় গুণিতক। পথ পার্থক্য হতে হবে ল্যামডা বাই 2, অর্থাৎ যে তরঙ্গ দৈর্ঘ্য আমি ব্যবহার করছি তার অর্ধেকের জোড় গুণিতক, ঠিক আছে, তার অর্ধেকের জোড় গুণিতক। এই শর্ত মানলে তবে গঠনমূলক ব্যতিচার হবে, অর্থাৎ প্রাবল্য সেক্ষেত্রে ম্যাক্সিমাম হবে, যার ভ্যালু হবে এটা। আর যদি ধ্বংসাত্মক ব্যতিচার দেখি, ধ্বংসাত্মক ব্যতিচার ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত, ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত কি হবে? যখন আইটা মিনিমাম হবে, অর্থাৎ আই নেট ইকুয়ালস টু মিনিমাম, সেক্ষেত্রে কস ফাই এর ভ্যালু কত হতে হবে? কস ফাই এর ভ্যালু মিনিমাম অর্থাৎ -1। কস ফাই এর ভ্যালু কত হতে হবে? -1 হতে হবে, ঠিক আছে। তো এটা -1 কখন হবে? আমি সেই ডায়াগ্রামে গেছিলাম, ওটা আবার ফট করে রেখে ফেলি। 0, 2 পাই, পাই বাই 2,
পাই 3π/2। তো দেখ 0তে হচ্ছে +1, আমাদের এখানে আসতে হবে -1-এ, তাহলে পাই 3π 5π 7π, অর্থাৎ দেখ সব অড নাম্বার আছে, তার মানে পাই এর অযুগ্ম গুণিতক। সুতরাং ফাই ইকুয়ালস টু দশা পার্থক্য ইকুয়ালস টু 2n-1 বলতে পারিস বা 2n+1 বলতে পারিস, সেটা ডিপেন্ড করছে তুই কোথা থেকে এনটাকে স্টার্ট করাবি। ঠিক আছে, তুই কোথা থেকে এনটাকে স্টার্ট করাবি তার উপর ডিপেন্ড করছে। তো 2n-1 লিখতে পারিস, কোনো সমস্যা তাতে নেই কিছু, এবং ইন্টু পাই। ঠিক আছে, অর্থাৎ পাই এর মধ্যে কথা পাই এর বিজোড় গুণিতক, পাই এর কী হবে বিজোড় গুণিতক হবে। ভালো কথা, তাহলে এটা গেল আই নেট। তাহলে আই নেটে আই মিনিমামের ভ্যালুটা কত হচ্ছে, এটা তো শর্ত হয়ে গেল। আচ্ছা পথ পার্থক্যটা বার করে নিই। পথ পার্থক্য, এটা দশা পার্থক্য হলো, পথ পার্থক্য ইকুয়ালস টু ডেল্টা এক্স λ/2 ইন্টু ফাই λ/2 ইন্টু λ/2π, সরি 2n-1 ইন্টু পাই। তাহলে পাই পাই কাটলো, তাহলে ডেল্টা এক্স কি দাঁড়ালো, λ/2 এর অযুগ্ম গুণিতক, λ/2 এর অযুগ্ম গুণিতক। ঠিক আছে, তাহলে আই মিনিমামটা কত দাঁড়াচ্ছে এখানে, শর্তগুলো বেরিয়ে গেল এবং দেখ প্রাবল্যগুলো বেরিয়ে যাচ্ছে। আই মিনিমাম কসে যায় কত বসেছিস মাইনাস, তাহলে এই টার্মটা কি চলে আসছে দেখ a² + b² মাইনাসটা এখানে নিয়ে আয় -2ab, a² + b² -2ab কি হয় a - b² এর ফর্মুলা, a - b² এর ফর্মুলা। তুই বলি স্যার কোনটা বড়, মাইনাস যদি চলে আসে ভাই হোল স্কোয়ার আছে, যেটাই বড় হোক না কেন হোল স্কোয়ার আছে, কারণ কোনো সমস্যা হবে না, হোল স্কোয়ার আছে কোনো সমস্যা হবে না, আমরা এটা লিখতেই পারি। তাহলে আমরা ম্যাক্সিমাম মিনিমাম ইন্টেন্সিটিও পেলাম, এবং সেগুলো কখন হবে অর্থাৎ শর্ত কি, গঠনমূলক ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত কি, সেগুলো ক্যালকুলেট করে ফেললাম। নেক্সট কোশ্চেন কি বলছে, ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় ব্যতিচার ঝালর প্রস্থের রাশিমালা প্রতিষ্ঠা করো। তো ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় প্রথমে আমরা একটা ডাবল স্লিট সেট আপ নিয়ে নিই, একটা ডাবল স্লিট সেট আপ আমরা এখানে বিল্ড করে নেব। এবং এইখানে আমরা একটা স্ক্রিন রাখলাম, এই স্লিট থেকে এই যে দুটো স্লিট, এই দুটোর মধ্যে দিয়ে আলো যেতে পারে, এখানে একটা সোর্স রাখলাম। এগুলো খুবই ছোট, এগুলো ভীষণ ছোট, এগুলো কিন্তু ভীষণ ছোট। এই স্লিট দুটোর মধ্যে যে সেপারেশন, স্লিট দুটোর মধ্যবর্তী দূরত্ব, সেটাকে আমরা স্মল ডি দিয়ে লিখি, এবং এইটাকে আমরা লিখি ক্যাপিটাল ডি দিয়ে, এটাকে আমরা লিখি ক্যাপিটাল ডি দিয়ে। ঠিক আছে, এবার এখান থেকে আলো ধর এই পি পয়েন্টে কোথাও একটা এসে পড়লো, পি পয়েন্টে কোথাও একটা এসে পড়লো আলো স্ক্রিনের ওপর। ঠিক আছে, আচ্ছা প্রথম কথা, সেন্টারে কি ধরনের ইয়ে তৈরি হবে, সেন্টারে কি তৈরি হবে, বলবি স্যার সেন্টারে যখন আলো আসছে তখন একদম এইভাবে আসছে, তো এই দুটো আলোর মধ্যে কি কোনো পথ পার্থক্য আছে, তুই বলবি না। এই ধর আমি এটাকে S1 স্লিট বললাম, এটাকে বললাম S2 স্লিট বা ছিদ্র, এটা হচ্ছে ও পয়েন্ট। তাহলে ও পয়েন্টে যে দুটো আলো আসছে ও বিন্দুতে, এটা হচ্ছে ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষার সেট আপ। ঠিক আছে, তো ও বিন্দুতে উপরিপাতিত আলোর পথ পার্থক্য, পথ পার্থক্য মানে কে কতটা বেশি ট্রাভেল করছে বা কে কতটা কম ট্রাভেল করছে, পথ পার্থক্য। দেখ এখান থেকে এই অবধি যা ডিস্টেন্স, এখান থেকে এই অবধি একই ডিস্টেন্স, কারণ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, হ্যাঁ কি না, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। দেখ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো, তাহলে S1O ইকুয়াল টু S2O, পথ পার্থক্য S2O মাইনাস S1O ইকুয়ালস টু 0। এবার পথ পার্থক্য 0 মানে ডেল্টা এক্স 0 মানে ফাইও 0। ঠিক আছে, কারণ ডেল্টা এক্স ইকুয়াল টু কি λ/2π ইন্টু ফাই, তো ডেল্টা এক্স 0 হলে ভাই ফাইকে 0 হতেই হবে। আর ফাই যদি 0 হয়, ঠিক আছে, ফাই যদি 0 হয় তাহলে কি হবে, ফাই যদি 0 হয় তাহলে কস ফাই হয়ে যাবে, কস ফাই হয়ে যাবে +1। আর তার মানে এটা কিসের কন্ডিশন, গঠনমূলক ব্যতিচারের কন্ডিশন। সুতরাং
ও বিন্দুতে উজ্জ্বল পটি তৈরি হবে, ও বিন্দুতে উজ্জ্বল পটি তৈরি হবে, উজ্জ্বল পটি তৈরি হবে যার নাম কেন্দ্রীয় চরম বিন্দু। যেহেতু সেন্টারে আছে তাই কেন্দ্রীয় চরম বিন্দু, কেন্দ্রীয় চরম বা কেন্দ্রীয় চরম বলা হয়, সেন্ট্রাল ম্যাক্সিমাম পয়েন্ট, সেন্ট্রাল ম্যাক্সিমাম বা কেন্দ্রীয় চরম বলা হয়, ঠিক আছে, কেন্দ্রীয় চরম বা সেন্ট্রাল ম্যাক্সিমাম বলা হয়ে থাকে, তৈরি হবে যাকে কেন্দ্রীয় চরম বলে। ওকে, এবার আমরা ধরলাম পি বিন্দুতে কি হবে সেটা জানতে চাই, ঠিক আছে। পি বিন্দুটা কত দূরে, এখান থেকে ধর ওয়াই ডিস্টেন্স দূরে, এখান থেকে ওয়াই ডিস্টেন্স দূরে। তো পি বিন্দুতে কিভাবে যেতে পারবো, আমি পি বিন্দুতে কিভাবে যেতে পারবো, খুব ভালো করে শোনো। আমি কি করলাম, আমি ফার্স্টে এই দুটো আলো বন্ধ, একটা কাজ করি, এই দুটোকে আপাতত ডিলিট করে দিই, কারণ এটা তোরা বুঝে গেছিস, এই দুটোকে ডিলিট করে দিচ্ছি, নাহলে কী হবে, ক্লামজি হয়ে যাবে, জঞ্জাল হয়ে যাবে। আমি করলাম এখান থেকে এখানে অবধি একটা লম্ব টেনে দিলাম, ঠিক আছে। লম্ব যেই টানলাম, খেয়াল করে এই লম্বটার দুদিকে, লম্ব টানলে সুবিধা কী হলো, যেই লম্ব টানলাম সুবিধাটা কী হলো, স্যাট করে এখানে একটা লম্ব টানলাম, সুবিধা কী, লম্ব টানলে এই যে আমি এখান ধর এন পয়েন্ট অবধি লম্ব টানলাম, তাহলে S1 থেকে পি এবং এন থেকে পি এই দুটো দূরত্ব সমান হয়ে গেল। S1 থেকে পি এবং এন থেকে পি এই দুটো দূরত্ব মোটামুটি সমান হয়ে গেল। যদি সমান হয়ে যায় তাহলে আচ্ছা দেখ, পি পয়েন্টটা অ্যাকচুয়ালি কত অ্যাঙ্গেলে আছে, ভালো করে দেখবি পি পয়েন্টটা কত অ্যাঙ্গেলে আছে। আমি ধরে নিচ্ছি পি পয়েন্টটা আছে থিটা অ্যাঙ্গেলে, পি পয়েন্ট আছে থিটা অ্যাঙ্গেলে, ঠিক আছে। তো যেহেতু এই ডি ডিস্টেন্সটা বহু বড়, ডি ইজ মাচ মাচ গ্রেটার দ্যান স্মল ডি, ডি ইজ মাচ মাচ গ্রেটার দ্যান স্মল ডি, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও থিটা হবে। কেন স্যার, এটা তো নিচ থেকে বেরিয়েছে। আমি তোকে একটা সিম্পল জিনিস বোঝাই, ধর এখানে তোর কাছে আছে একটা পয়েন্ট, এর নিচে আছে আরেকটা পয়েন্ট, ঠিক আছে। তুই এইখানে একটা পয়েন্ট অবধি লাইন টানবি, ঠিক আছে, ভালো করে বুঝবি, এইখানে একটা পয়েন্ট অবধি লাইন টানবি, বলবি হ্যাঁ স্যার টানবো, কোনো সমস্যা নেই। আমি তোকে ফিল করিয়ে দিচ্ছি ফিজিক্সটা, দেখ এই আর একটা হচ্ছে এই, তো বলবি হ্যাঁ স্যার স্পষ্ট দেখা যাচ্ছে যে এইখানে যা অ্যাঙ্গেল এইখানে তাই অ্যাঙ্গেল হচ্ছে না, বড় অ্যাঙ্গেল হচ্ছে, তাই না, দেখা যাচ্ছে স্পষ্ট। কিন্তু আমি যদি বলি এই দূরত্বটা আমি একদম কমিয়ে দেবো, আমি দূরত্বটা একদম কমিয়ে দিচ্ছি, ঠিক আছে, একদম কমিয়ে দিলাম এবং একই জায়গায় নিয়ে গেলাম। এবার আমাকে বল দুটোর অ্যাঙ্গেলে কি পার্থক্য, স্যার দুটোর অ্যাঙ্গেল নিয়ারলি সমান, দুটোর অ্যাঙ্গেল তো এখন নিয়ারলি সমান হয়ে গেছে, মানে এটা যদি আরও ক্লোজড হয়, এটা যদি আরও কাছাকাছি হয়, মানে ধর এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, এখান থেকে যে আলোটা বেরিয়েছে, এখান থেকে যে আলোটা বেরিয়েছে, দুটো অ্যাঙ্গেল কি আরও ক্লোজ হয়ে গেল না, দেখতো এখানে যা এখান থেকেও তাই, একই তো, কাছাকাছি আরও। তাহলে আমি এই জিনিসটাই এখানে বলতে চাই, যদি ডি খুব বড় হয় তাহলে এই লাইনটা যে অ্যাঙ্গেল তৈরি করবে এর নিচের লাইনটাও ঠিক একই অ্যাঙ্গেল তৈরি করবে। তোর কি রিয়েলাইজ হলো, ফিল হলো ব্যাপারটা? হ্যাঁ স্যার ফিল হলো, যেটা আমরা মুখস্থ করতাম সেটা এখন চোখের সামনে দেখতে পাচ্ছি যে হ্যাঁ সত্যি হয় এটা। তাহলে এটা যদি হয় তাহলে তুই এই ডিস্টেন্সটাকে, এই যে ট্রায়াঙ্গেলটা দেখ, ভালো করে দেখ, এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে, হ্যাঁ স্যার থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয় ভালো করে দেখবি, এই অ্যাঙ্গেলটা কত হয় স্যার 90 মাইনাস থিটা। কেন? কারণ স্যার এই টোটালটা তো 90, এই টোটালটা তো 90, তাহলে এইটা থিটা হলে বাকিটা 90 মাইনাস থিটা। আবার দেখ এই যে ত্রিভুজটা তৈরি হলো তোর কাছে, এই যে তোর কাছে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজটায় এই অ্যাঙ্গেলটা কত 90, এটা কত 90 মাইনাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে ভাই, তিনটে অ্যাঙ্গেলের সাম করলে তো 90 আসা উচিত, সরি 180 আসা উচিত, তিনটে অ্যাঙ্গেলের সাম করলে 180 আসা উচিত।
তো আমার কাছে একটা অ্যাঙ্গেল আছে 90, আমার কাছে একটা অ্যাঙ্গেল আছে 90, একটা অ্যাঙ্গেল আছে 90 মাইনাস থিটা, আর একটা অ্যাঙ্গেল ধরলাম এক্স, এটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে কি দাঁড়াচ্ছে দেখ, 90 প্লাস 90 180 সময় কেটে যাচ্ছে, থিটাকে ওপাশে নিয়ে যা, তাহলে এক্স ইকুয়াল টু যে আননোন অ্যাঙ্গেল সেটা থিটা চলে এলো, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যেটা আননোন অ্যাঙ্গেল, এই যে আননোন অ্যাঙ্গেলটা সেটা কত চলে এলো, থিটা। আননোন অ্যাঙ্গেলটা চলে এলো থিটা। তাহলে এটা যদি থিটা হয়, এবার ওই ট্রায়াঙ্গেলটা থেকে তুই কি লিখতে পারিস দেখ তো, এই ট্রায়াঙ্গেলটা থেকে তুই কি লিখতে পারিস, এই সাইডটা কত হয়ে যাচ্ছে, এই সাইডটা বলবি স্যার এটা ডি, এই যে এটা ডি, এই অ্যাঙ্গেলটা 90, ঠিক আছে। তাহলে এই সাইডটা কত হবে, এই সাইডটা কত হবে, এটাকে যদি আমি ডেল্টা এক্স বলি, এটাকে যদি আমি বলি ডেল্টা এক্স, তাহলে দেখতো সাইন থিটা ইকুয়াল টু কি এটা লেখা যায়, অ্যাঙ্গেলের উল্টো দিকের সাইড পারপেন্ডিকুলার, ডেল্টা এক্স বাই ডি, হ্যাঁ স্যার লেখা যায়। তাহলে অ্যাঙ্গেল যদি খুব ছোট হয়, এই অ্যাঙ্গেলটা যদি খুব ছোট হয়, তাহলে সাইন থিটাকে আমি থিটা এবং থিটাকে ট্যান থিটা লিখতে পারি। অ্যাঙ্গেল যদি খুব ছোট হয় তাহলে সাইন থিটা, ট্যান থিটা, থিটা এগুলো সব সমান, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ডেল্টা এক্স বাই ডি হয়ে গেল, ডেল্টা এক্স বাই, তাহলে ডেল্টা এক্স কত হচ্ছে, ডেল্টা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, আমি এইখানটা একবার ডেল্টা এক্স, আমরা কি পেলাম তাহলে এই ট্রায়াঙ্গেলটা থেকে সাইন থিটা ইকুয়াল টু, নাম দেবো একটা S1 S2 এখানে n, ঠিক আছে। ত্রিভুজ S1 S2 n এর অ্যাঙ্গেল S2 ইকুয়াল টু 90 মাইনাস থিটা, অ্যাঙ্গেল n ইকুয়ালস টু 90, তাহলে অ্যাঙ্গেল S1 ইকুয়ালস টু থিটা, S1 ইকুয়াল টু থিটা হয়ে যাবে। তাহলে সুতরাং ফ্রম ট্রায়াঙ্গেল S1 S2 n এই ত্রিভুজ থেকে পাই, এই ত্রিভুজের কি লেখা যাবে, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু ডেল্টা এক্স বাই ডি, তাহলে ডেল্টা এক্স ইকুয়ালস টু ডি সাইন থিটা, ডেল্টা এক্স ইকুয়াল টু ডি সাইন থিটা। এই কনসেপ্টটা এখানে করাচ্ছি, ব্যতিচার এই কি বলে অপবর্তনও সেম ভাবে লাগবে। যদি থিটা ছোট হয় তাহলে ট্যান থিটা নিয়ারলি ইকুয়াল টু সাইন থিটা হয়ে যাবে, দেয়ারফর ডেল্টা এক্স ইকুয়ালস টু ডি ট্যান থিটা লিখতে পারিস, ডেল্টা এক্স ইকুয়াল টু ডি ট্যান থিটা লিখতে পারিস। তাহলে ডেল্টা এক্স ইকুয়াল টু চলে আসছে ডি ট্যান থিটার জায়গায় কত লিখবি, দেখ এই ট্রায়াঙ্গেলটা থেকে এবার লেখ, এবার এই ট্রায়াঙ্গেলটা চলে আসে, এটা থেকে ট্যান থিটা ইকুয়াল টু কি, অ্যাঙ্গেলের উল্টো দিকের সাইড লম্ব বাই ভূমি, লম্বটা কত ওয়াই, লম্ব হচ্ছে ওয়াই আর ভূমি হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে তুই পথ পার্থক্য কত পেলি, এটাই হচ্ছে কি পথ পার্থক্য। কেন স্যার এটাই পথ পার্থক্য কেন, কারণ এই যে আমরা যে লম্বটা টেনেছিলাম, বলেছিলাম লম্বর ওপরের সাইডটা অর্থাৎ S1P ইকুয়াল টু NP, S1P ইকুয়াল টু NP, তাহলে বাকি যে অংশটা পড়ে রইল এটাই তো পার্থক্য দুটো রাস্তার মধ্যে। ভাই প্রথম তরঙ্গটা S1 থেকে P অবধি গেছে, দ্বিতীয় তরঙ্গটা S2 থেকে P অবধি গেছে, তো কতটুকু এক্সট্রা গেছে, N থেকে P অবধি ডিস্টেন্স S1 থেকে P এর সমান, তাহলে বাকি এক্সট্রা কতটা গেছে S2 থেকে N অবধি, তো এই ডিস্টেন্সটাই পথের পার্থক্য, সেটা আমরা বার করে নিয়েছি dy বাই d বা yd বাই d, ঠিক আছে। এবার যদি P বিন্দুতে, যদি P-তে উজ্জ্বল পটি তৈরি হয়, না এরকম লিখি, যদি ডেল্টা এক্স ইকুয়াল টু ওয়াই ডি বাই ডি ইকুয়ালস টু 2n ইন্টু ল্যামডা বাই 2 হয়, অর্থাৎ কি কন্ডিশন বসাচ্ছি আমি, পথ পার্থক্য ইকুয়ালস টু ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক মানে গঠনমূলক ব্যতিচারের কন্ডিশন বসাচ্ছি, তাহলে কি হবে, তাহলে P বিন্দুতে
উজ্জ্বল পটি তৈরি হবে, উজ্জ্বল পটি, উজ্জ্বল পটি তৈরি হবে। সুতরাং সেক্ষেত্রে y ইকুয়ালস টু কি আসবে, 2 টাটা করে দে n ল্যামডা ডি বাই ডি, n ল্যামডা ডি বাই ডি। এটা হয়ে গেল কি আমার n তম উজ্জ্বল পটির অবস্থান। n তম উজ্জ্বল পটির অবস্থান। তাহলে ঝালর প্রস্থ কত? সুতরাং পরপর দুটি উজ্জ্বল পটির মধ্যে ব্যবধান, পরপর দুটি উজ্জ্বল পটির ব্যবধান, পরপর দুটো উজ্জ্বল পটির ব্যবধান কত হবে সেটাকেই আমরা কি বলি, ঝালর প্রস্থ। ইকুয়ালস টু কি হবে, দেখ তুই n এর জায়গায় যদি 1 বসাস তাহলে কি হবে, ল্যামডা ডি বাই ডি। n এর জায়গায় 2 বসালে 2 ল্যামডা ডি বাই ডি, মাইনাস কর 2 ল্যামডা ডি বাই ডি মাইনাস ল্যামডা ডি বাই ডি, বা তুই এরকমও করতে পারিস n প্লাস 1 ল্যামডা ডি বাই ডি মাইনাস n ল্যামডা ডি বাই ডি, মানে n প্লাস 1 তম উজ্জ্বল থেকে n তম উজ্জ্বলের দূরত্বটাকে মাইনাস করলি, তোর কাছে এটা চলে আসবে ল্যামডা ডি বাই ডি। এইটা হয়ে গেল তোর ঝালর প্রস্থ। এটা কি কনসিডার করলে তুই করলি, যদি পি পয়েন্টে উজ্জ্বল তৈরি হয়। সেম ভাবে তুই করতে পারিস, আমি আর করাচ্ছি না, শুধু শুধু এটা নিজেরা করতে পারিস একইভাবে। যদি ডেল্টা এক্স ইকুয়াল টু এইটা ইকুয়াল টু 2n প্লাস 1 বা 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2 হয়, 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2 হয়, তাহলে আচ্ছা এখানে 2n মাইনাস 1, তো nটা কোথা থেকে স্টার্ট হবে, n ইকুয়াল টু এটা 1 থেকে স্টার্ট হবে, n ইকুয়াল টু 1 2 3 এইভাবে চলবে, ঠিক আছে। তো এই কন্ডিশনটা বসিয়ে দিবি একদম, 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2, তাহলে লিখবি কি, তাহলে পিতে অন্ধকার পটি তৈরি হবে, পিতে অন্ধকার পটি তৈরি হবে, সেক্ষেত্রে y এর ভ্যালু বার করবি, লিখবি সেটা n তম অন্ধকার পটির অবস্থান, পরপর দুটো অন্ধকার পটির ব্যবধান, একদম একটা n প্লাস n একটা n বসিয়ে মাইনাস করবি, দেখবি এটাই আসবে, এটাই আসবে, ঠিক আছে। তো একদম তুই আইদার তোকে বলবে যে উজ্জ্বল পটি দিয়ে প্রুফটা করো ঝালরের প্রস্থ, অথবা অন্ধকার পটি দিয়েও বলতে পারে, তো একই রকম, শুধু এই জায়গাটায় চেঞ্জ করে দিবি তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। বুঝে পড়বি সবসময়, তাহলে ফিজিক্স তুই ইজিলি পারবি, না বুঝে পড়লে মুখস্থ করলে সমস্যা। আচ্ছা, তো এই জিনিসটাই করতে দেয় আমাদের বেসিক্যালি ইয়েতে ব্যতিচারের ক্ষেত্রে, ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষা, এটাই সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এর ওপর বিভিন্ন নিউমেরিক্যালস থাকে, সেগুলো আমরা নিউমেরিক্যালসের যেদিন লাইভ ক্লাস হবে ডেফিনেটলি ডিসকাস করবো। এবার আসি অপবর্তনের অবম এবং গৌণ চরম বিন্দুর উৎপত্তি ব্যাখ্যা। অপবর্তনের ক্ষেত্রে কি হয়, অপবর্তনে আমাদের মেনলি এটা পড়তে হয় ফ্রনহফার অপবর্তন, ঠিক আছে, বা ফ্রনহফার ডিফ্রাকশন। তো ফ্রনহফার ডিফ্রাকশনে আমরা প্রথম যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে গিয়ে অবম বিন্দুর অবস্থান কিভাবে বার করা যায়। তো আমরা ধরলাম এখানে একটা সমতল তরঙ্গমুখ এসে পড়লো, প্লেন ওয়েভ ফ্রন্ট এসে পড়লো, সমতল তরঙ্গমুখ। আমরা জানি হাইগেন্সের সূত্র কি বলে, হাইগেন্সের নীতি কি বলে। হাইগেন্সের নীতিও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফর এভরি ইয়ার। আগের বছর এসছে কি আসেনি ম্যাটার করে না, হাইগেন্সের নীতি কিন্তু প্রত্যেক বছরের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। তো হাইগেন্সের নীতি বলছে যে যখন একটা তরঙ্গমুখ কোনো একটা স্লিট বা কিছুতে এসে পড়বে, তখন সেই জায়গায় অসংখ্য কি তৈরি হবে, গৌণ তরঙ্গ উৎস বা সেকেন্ডারি ওয়েভলেটস তৈরি হবে। তারা একই বেগে একই দ্রুতিতে এগিয়ে চলবে আবার। তো এরা প্রত্যেকে এক একটা গৌণ তরঙ্গ উৎস হিসাবে কাজ করবে, অর্থাৎ এটা থেকেও আলো বেরোবে, এটা থেকেও আলো বেরোবে, এটা থেকেও আলো বেরোবে, বিভিন্ন দিকে, মানে শুধু একদিকে নয়, বিভিন্ন দিকে আলো বেরোবে, এটা থেকেও বিভিন্ন দিকে আলো বেরোবে। তো বিভিন্নভাবে ওভারল্যাপিংয়ের চান্স থাকবে, ঠিক আছে, এতগুলোর মধ্যে বিভিন্নভাবে ওভারল্যাপিংয়ের চান্স থাকবে। তো আমরা সিম্পলিফাইড কিছু কেস করব, কেস বোঝার চেষ্টা করব সিম্পলিফাইড ওয়েতে। আমরা একটা স্ক্রিন নিয়ে নিই, ফার্স্টে আমরা একটা স্ক্রিন নিয়ে নিলাম। এই স্ক্রিনে আমরা প্রথমে গৌণ অবম, ঠিক আছে, অবম বিন্দুর অবস্থানটা বোঝার চেষ্টা করি, অবম বিন্দু কিভাবে গঠিত হচ্ছে। অবম বিন্দু মানে কি, যেখানে ইন্টেন্সিটি মিনিমাম, অবম মানে মিনিমাম, তো যেখানে ইন্টেন্সিটি মিনিমাম, অর্থাৎ
যেখানে প্রাবল্য সবচেয়ে কম, অন্ধকার বিন্দু, এই ডিস্টেন্সটা কত ডি, এবং এই স্লিটটা কতটা চওড়া, এখানে কিন্তু সিঙ্গেল স্লিট, এখানে ডবল স্লিট না, এখানে সিঙ্গেল স্লিট, একটাই স্লিট, তো একটাই স্লিটের চওড়া কতটা সেটা হচ্ছে এ হচ্ছে চওড়া, ঠিক আছে, এই হচ্ছে চওড়া। এবার যদি আমি বলি তোকে যে অবম বিন্দু কখন গঠিত হয়, অবম বিন্দু গঠিত হবে যদি পথ পার্থক্য উপরিপাতিত তরঙ্গের মধ্যে, পথ পার্থক্য উপরিপাতিত তরঙ্গের মধ্যে পথ পার্থক্য ইকুয়ালস টু λ/2, ঠিক আছে। যদি λ/2 হয় তবেই হবে, যদি λ/2 হয় তবেই অবম গঠিত হবে, ঠিক আছে, অবম গঠিত হবে যদি পথ পার্থক্য কাদের মধ্যে, উপরিপাতিত তরঙ্গের মধ্যে পথ পার্থক্য যদি λ/2 হয়, ওকে। অর্থাৎ সেক্ষেত্রে দেখ কি হবে, λ/2 কেন বলছি λ/2, কারণ পথ পার্থক্য এটা হলে দশা পার্থক্য কত হবে, দশা পার্থক্য ফাই ইকুয়ালস টু তাহলে 2π/λ ইন্টু পথ পার্থক্য মানে λ/2, তাহলে এখানে দেখ 2 কেটে তাহলে পাই পড়ে থাকছে, পাই মানে কি 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স, মানে একটা তরঙ্গ ধর এইভাবে আসছে, আরেকটা তরঙ্গ এইভাবে আসছে, মানে এই দুটো যখন ওভারল্যাপ হলো তখন একদম এরকম সিচুয়েশন, মানে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স। তাহলে এখানে যে পার্টিকেল আছে সে বুঝতেই পারছে না আমি কোন দিকে যাব, একটা তরঙ্গ বলছে ওপরে চল, আরেকটা তরঙ্গ বলছে নিচে চল, তাহলে ওর লব্ধি বিস্তার কত হয়ে গেল, 0। লব্ধি বিস্তার যেহেতু 0 তাই ও কোনো আপ ডাউন কিছুই করবে না, কোনো অসিলেশন নেই, কোনো অসিলেশন না থাকলে অ্যাম্পলিটিউড 0 বা বিস্তার 0 মানে প্রাবল্য 0। তাহলে যদি 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্যে আপতিত হয় দুটো তরঙ্গ, তাহলে অবম গঠিত হবে বা অন্ধকার জায়গা তৈরি হবে, ঠিক আছে, অন্ধকার তৈরি হবে, অন্ধকার পটে তৈরি হবে। এবার বোঝ λ/2 হতে হবে, তো আমরা প্রথমে কি করছি, আমরা মনে মনে ভেবে নিচ্ছি যে এই স্লিটটা দুটো সমান অংশে বিভক্ত, কি বললাম, দুটো সমান অংশে বিভক্ত। তো প্রথমটা থেকে যে তরঙ্গটা বেরোচ্ছে একটা নির্দিষ্ট কোণে, থিটা কোণে ধরলাম, একটা নির্দিষ্ট কোণে বেরোচ্ছে, এখানেও ধরে নেব ডিটা এর তুলনায় খুব বড়, অর্থাৎ প্রত্যেকটা লাইন কিন্তু একই কোণে আছে, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। এই যে আপ ডাউন আছে বলে যে অ্যাঙ্গেলগুলো ছোট বড় হবে তা না, এই সব অ্যাঙ্গেলগুলোই মোটামুটি সমান, ঠিক আছে, এটা কোনো আলো না, জাস্ট আমি একটা দেখিয়েছি যে পার্টিকুলার এই পয়েন্টটায় কি তৈরি হবে আমি দেখতে চাই। তো এই পয়েন্টটা সেন্টারের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আছে, তার মানে সবকটা আমি ধরবো যে আলোক রশ্মি থিটা অ্যাঙ্গেলেই যাচ্ছে। তো বোঝ একটা জিনিস, এই একটা আলো রয়েছে, আর একটা আলো একদম এইভাবে যাচ্ছে, ঠিক আছে। তো এই দুটো আলোর মধ্যে দশা পার্থক্য কত হবে, এই দুটো আলো দেখ 1 নম্বর, এবং আমি ধরে নিচ্ছি ধর এখানে 100টা তরঙ্গ গৌণ তরঙ্গ উৎস আছে, তাহলে যদি মাঝখান থেকে আমি ভাগ করি তাহলে 1 থেকে 50টা থাকবে ওপরের ভাগে, আর 51 থেকে 100 নম্বর অবধি থাকবে নিচের ভাগে। তাহলে 1 নম্বর এবং 51 নম্বর উৎস থেকে যারা নির্গত হবে তারা সবাই সেম অ্যাঙ্গেলে গিয়ে এখানে পড়বে, এবং যদি তাদের মধ্যে পথ পার্থক্য λ/2 হয় তাহলে এরা একে অন্যকে ক্যান্সেল আউট করে দেবে, ঠিক আছে, করে 0 করে দেবে, মানে ওখানে কোনো ইন্টেন্সিটি বা প্রাবল্য থাকবে না, পুরোটা অন্ধকার হয়ে যাবে। আবার 2 নম্বর থেকে যে বেরোবে তার সঙ্গে ক্যান্সেল আউট হবে কে, 52 নম্বর। সিমিলারলি এখানে যখন আমি 50th নাম্বারে চলে যাব তখন এখানে কে ক্যান্সেল আউট হবে ওর সঙ্গে, 100 নম্বর। এইভাবে অর্ডারলি 1-এর সঙ্গে 51, 2-এর সঙ্গে 52, 3-এর সঙ্গে 53, এইভাবে পেয়ারে জোড়ায় ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে একটা অন্ধকার রিজিয়ন তৈরি হবে, এই ঘটনাটাকে আমরা বলি অবমের সৃষ্টি বা এখানে অন্ধকার পটির সৃষ্টি। তো আমরা দুটো পার্টে ভেঙেছি যখন, তাহলে আমি যদি এখান থেকে সেই আগের মতো একটা লম্ব টানি, এই ডিস্টেন্সটা কত হয়ে যাবে, পথ পার্থক্য এই ডিস্টেন্সটা, আমরা তো বলেছি λ/2 হবে, বাট এই সেট আপ অনুযায়ী কত হবে, এই সেট আপ অনুযায়ী দেখ আমরা যদি দুটো ইকুয়াল হাফে ভেঙেছি,
এই হাফ ডিস্টেন্সটা কত? স্যার হাফ ডিস্টেন্সটা a/2, হাফ ডিস্টেন্সটা a/2। এবং মনে আছে এক্স্যাক্টলি এরকম জিনিসই তো আমরা করেছিলাম, এক্স্যাক্টলি এরকম জিনিসই তো আমরা করেছিলাম, হ্যাঁ কি না? এইটা ডি ছিল, এই অ্যাঙ্গেলটা থিটা ছিল, ঠিক আছে, এই নিচের অ্যাঙ্গেলটা থিটা ছিল, তাহলে আমরা সেটাকে উপরে পাঠিয়ে দিয়েছিলাম, এটাও থিটা। এবং এই দূরত্বটা আমরা কত পেয়েছিলাম মনে কর, এই দূরত্বটা কত পেয়েছিলাম? ডি সাইন থিটা, তাই না? তো দেখ একই জিনিস আছে ভাই, এখানেও দেখ থিটা আছে নিচের দিকে থিটা, তাহলে সেই থিটাটা এখানে চলে যেতে পারে, এটাও থিটা হলো। এবং এই দূরত্বটা ডি এর জায়গায় কত আছে? a/2, এই দেখ a/2 আছে, a/2 আছে। তো a/2 যদি থাকে তাহলে এইটুকু লেন্থ কত হয়ে গেল? ডেল্টা এক্স। ডি এর জায়গায় a/2 নিয়ে নে, ডি এর জায়গায় a/2 নিয়ে নে, ডি এর জায়গায় a/2 নিলে ডেল্টা এক্স কত হয়ে যাবে? ডেল্টা এক্স ইকুয়ালস টু ডি a/2 সাইন থিটা, a/2 সাইন থিটা ইকুয়ালস টু তাহলে λ/2। কারণ আমি অবমের শর্তই দেখতে চাইছি, অবম হওয়ার কন্ডিশন তো আমরা ইয়ে থেকেই পেয়ে গেছি, ব্যতিচার থেকেই পেয়ে গেছি, তো সেই জিনিসটাই বসিয়ে দিলাম। তাহলে a সাইন থিটা ইকুয়ালস টু ল্যামডা, a সাইন থিটা ইকুয়ালস টু ল্যামডা। এইটা কার কন্ডিশন হলো? প্রথম অবমের কন্ডিশন। কারণ আমি এটাকে কত ভাগে ভেঙেছিলাম? দুটো ভাগে ভেঙেছিলাম, অর্থাৎ প্রথম যুগ্ম সংখ্যায় ভেঙেছিলাম। দেখ অবম মানে কি? অবম মানে হচ্ছে অন্ধকার, তো অন্ধকার মানে ক্যান্সেল আউট হবে, তো একজন তো ক্যান্সেল আউট হতে পারে না, যেরকম এক হাতে তালি বাজে না, দুটো লাগে, সেরকম দুজন মিলে তো ক্যান্সেল আউট করবে, একজন তো ক্যান্সেল আউট করতে পারে না। কাজে আমাকে জোড় সংখ্যায় সবসময় ভাঙতে হবে যাতে আমি অবমগুলো পেতে পারি। তো আমি দুটো ভেঙেছি, তাই জন্য ফার্স্ট অবম পেয়েছি, এটাকে বলবো কি? প্রথম অবম, প্রথম অবমের শর্ত, প্রথম অবমের শর্ত, ঠিক আছে, প্রথম অবমের শর্ত। তাহলে প্রথম অবমের কৌণিক অবস্থান কোথায় হবে? প্রথম অবমের কৌণিক অবস্থান সাইন থিটা ইকুয়ালস টু λ/a। আর থিটা যদি খুব ছোট হয়, থিটা যদি খুব ছোট হয়, এটাকে আমি নিয়ারলি থিটা লিখতে পারি, সো এটা হয়ে গেল θ1 মিনিমাম, θ1 মিনিমাম ইকুয়ালস টু λ/a করলে আমি এই কোণে গিয়ে, মানে যদি আমি এখান থেকে সেন্টার দাঁড়িয়ে এরকম ভাবে কোণে তাকাই, এখানে দাঁড়িয়ে এইভাবে স্ক্রিনের দিকে একটা সার্টেন অ্যাঙ্গেল তাকাই, এবার এই তো কালো আছে, অন্ধকার আছে, ঠিক আছে। আমি যদি দ্বিতীয় অবম পেতে চাই, দ্বিতীয় অবমের ক্ষেত্রে, দ্বিতীয় অবমের ক্ষেত্রে কি করব? 4 ভাগে ভাঙবো, জোড়ায় জোড়ায় ভাঙতে হবে, তো 3 ভাগে ভাঙলে তো হবে না, কাটবে না তো। দ্বিতীয় অবমের ক্ষেত্রে আমি কি করব? স্লিটকে কত ভাগে ভাঙবো? 4 ভাগে ভাঙবো। 4 ভাগে ভাঙলে আমি জাস্ট এখানে ডাইরেক্ট ছোট করে দেখিয়ে দিচ্ছি, 4 ভাগে ভাঙবো, 4 ভাগে 1 2 3 4, ঠিক আছে। 4 ভাগে ভাঙলাম, প্রত্যেকটা টুকরো কত করে হয়ে যাবে? a/4 করে, a/4 করে। তাহলে এখান থেকে এইখান থেকে একটা আলো যাবে, এইখান থেকে একটা আলো যাবে, এরা কি করবে? একে অন্যকে ক্যান্সেল আউট করবে, হ্যাঁ স্যার, ক্যান্সেল আউট করে দিল এখানে। আবার 3 নম্বর থেকে একটা আলো গেল, 4 নম্বর থেকে একটা আলো গেল, এরাও একে অন্য ক্যান্সেল আউট করে দেবে। তখন আলটিমেটলি 1-এর সঙ্গে 2, 3-এর সঙ্গে 4 ক্যান্সেল আউট হয়ে গেল, হয়ে গিয়ে কি হলো? গড়ের মাঠ, এখানে কালো, কোনো ইন্টেন্সিটি নেই। তাহলে এবার যদি আমি এখান থেকে আবার একটা লম্ব টানি, আবার একটা এইভাবে লম্ব টানি, সেই এই দূরত্বটা কত হবে? এবার ডেল্টা এক্স কত হয়ে যাবে? এবার ডেল্টা এক্স কত হবে? ডেল্টা এক্স ইকুয়ালস টু কত লিখবো? এই দেখ এখানে যে ডিস্টেন্সটা ছিল a/2, সেটা ইন্টু সাইন থিটা এসছে, তো এখানে কি হবে? a/4 ইন্টু সাইন থিটা, এবং এটা কার সমান হতে হবে? λ/2 এর সমান হতে হবে। কারণ আমি বলেই দিয়েছি অলরেডি, λ/2 হতে হবে পথ পার্থক্য অবম গঠিত হওয়ার জন্য। পাই এর ফেজ ডিফারেন্স অবম গঠিত হওয়ার জন্য কি লাগবে? পাই এর ফেজ ডিফারেন্স লাগবে। পাই ফেজ ডিফারেন্স মানে পাথ ডিফারেন্স বা পথ পার্থক্য হতে হবে λ/2, হতেই হবে। তো ডেল্টা এক্স ইকুয়াল টু λ/2 তো হবেই, বাট কোন কোণের জন্য হবে সেটা দেখতে হবে শুধু। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি a sin থিটা ইকুয়ালস টু 2λ, a sin থিটা ইকুয়ালস টু 2λ, এটাকে আমি বলছি θ2। তাহলে এইটা হয়ে গেল কি? দ্বিতীয় অবমের শর্ত। তাহলে আমাকে চট করে বলতো তৃতীয় অবম
কখন তৈরি হবে? যদি আমি স্লিটকে 6 ভাগে ভাঙি, যদি আমি স্লিটকে 6 ভাগে ভাঙি তাহলে, ঠিক আছে। আর তাহলে দ্বিতীয় অবমের কৌণিক অবস্থান কি হবে? থিটা টু মিনিমাম, সেটা কি হবে? থিটা টু মিনিমাম। দেখ সাইন থিটা টু ইকুয়ালস টু 2 ল্যামডা বাই এ, 2 ল্যামডা বাই এ, আর সাইন থিটাকেই তো আমি থিটা লিখছি, তাহলে থিটা ইকুয়ালস টু হয়ে গেল 2 ল্যামডা বাই এ। তার মানে ইন জেনারেল আমি কি লিখতে পারি বলতো? দেখ থিটা 1 এ 1 ল্যামডা বাই এ, থিটা 2 তে 2 ল্যামডা বাই এ, দেয়ারফর ইন জেনারেল আমি থিটা n মিনিমাম এটা কি লিখবো? n ল্যামডা বাই এ, n ল্যামডা বাই এ। অর্থাৎ এই কোণগুলোতে n এর ভ্যালু আমি 1 2 3 4 এরকম বসাবো এবং বিভিন্ন অর্ডারের অবম দেখতে পারবো, প্রথম অবম, দ্বিতীয় অবম, তৃতীয় অবম, চতুর্থ অবম এরকম দেখতে পারবো, ঠিক আছে। আচ্ছা এবার যদি আমি বলি গৌণচরম, গৌণচরম কিভাবে পাবো? গৌণচরম কিভাবে পাবো? গৌণচরম পেতে গেলে যেটা করতে হবে আমার সেই একই কনসেপ্ট, আমার ল্যামডা বাই 2 রাখতে হবে পাথ ডিফারেন্স, ল্যামডা বাই 2 পাথ ডিফারেন্স। কিন্তু এবার আমি কি করব? এবার প্রথমটার ক্ষেত্রে প্রথমে আমি কি করলাম একটা, এবার দেখ তুই সিম্পল ভাব, তোকে ইন্টেন্সিটি রাখতে হবে, কারণ যদি জোড়ায় জোড়ায় ভাঙিস তাহলে ওপরের পার্ট নিচের পার্ট ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে তোকে অযুগ্ম বিজোড় সংখ্যায় ভাঙতে হবে। তো প্রথম বিজোড় সংখ্যা কোনটা? 1। তার মানে কি পুরো আলোটাই ঢুকলো, পুরো আলোটা ঢুকলো এবং এখানে যখন একটা লেন্স রাখা হয় এইভাবে সব ক্ষেত্রেই, মানে ফ্রনহফার ডিফ্রাকশন যখনই করা হয় এখানে একটা লেন্স রাখা হয়, তো এই লেন্সটা থ্রু কি হয়? এই লেন্সটা থ্রু এই যে আলোগুলো আসছিল এরা কি হয়? ফোকাস হয় একটা নির্দিষ্ট বিন্দুর দিকে, এরা কি হয়? একটা নির্দিষ্ট বিন্দুর দিকে এইভাবে ফোকাস হয়ে যায়, ঠিক আছে। তো ধর সেন্টারের দিকে এইভাবে ফোকাস হলো, সেন্টারের দিকে এইভাবে ফোকাস হয়ে গেল। তো সেন্টারে কি তৈরি হবে? সেন্টারে দেখ সবাই এসে পড়ছে ফুল, মানে কোনো এখানে পাথ ডিফারেন্স থাকছে না, কোনো পাথ ডিফারেন্স থাকছে না, সবাই এসে পড়ছে। তো সেন্টারে একটা হাই ইন্টেন্সিটি তৈরি হবে, এই কার্ভটা এটা হচ্ছে ইন্টেন্সিটি কার্ভ, হাই ইন্টেন্সিটি একটা কার্ভ তৈরি হবে, বোঝা গেল? আচ্ছা যদি আমাকে বলে যে এইখানে যদি মিট করে, আলোগুলো যদি এইখানে মিট করে তাহলে কি করব? তো এইখানে এইটা কি হচ্ছে আমার সেন্টার, এটা হচ্ছে, এটাকে আমরা কি বলবো? কেন্দ্রীয় চরম, ঠিক আছে, বা মুখ্য চরম বলা যায়, কেন্দ্রীয় চরম বা মুখ্য চরম, অর্থাৎ প্রিন্সিপাল ম্যাক্সিমা, ঠিক আছে, প্রিন্সিপাল ম্যাক্সিমা, মুখ্য চরম। এবার ধর তাহলে প্রিন্সিপাল ম্যাক্সিমাম যেখানে শেষ হচ্ছে সেখানে কি হবে? প্রথম অবম তৈরি হয়, ফার্স্ট মিনিমাম। এইটা কি? ফার্স্ট মিনিমাম, এইখানটা তো ফার্স্ট মিনিমাম। তো দুটো ফার্স্ট মিনিমামের মধ্যবর্তী যে দূরত্ব সেটাই প্রিন্সিপাল ম্যাক্সিমাম বা মুখ্য চরমের উইডথ। তাহলে মুখ্য চরমের বেধ কত হবে? মুখ্য চরমের বেধ হয়ে যাবে দুটো প্রথম মিনিমার মধ্যে দূরত্ব, দুটো প্রথম মিনিমার মধ্যে দূরত্ব কত? যদি সেন্টার থেকে দেখিস এই অবধি যে কোণ, সেটা কত? এই অবধি কোণ হচ্ছে θ1 মিনিমাম, আর এই দিক থেকেই আসলে এই কোণটা হয়ে যাচ্ছে θ1 মিনিমাম, তাই তো? দুদিকেই, ওপরে নিচে দুদিকেই θ1, তাহলে কত হয়ে গেল? কৌণিক বেধ যদি বলি, কৌণিক বেধ 2θ1 মিনিমাম, ঠিক আছে, অর্থাৎ 2 ল্যামডা বাই এ, ঠিক আছে। রৈখিক বেধ কত হবে? রৈখিক বেধ ইকুয়ালস টু জাস্ট একটা ক্যাপিটাল ডি গুণ করে দিবি, 2 ল্যামডা ডি বাই, ঠিক আছে। এই দুটো তোকে মেইনলি প্রুফ করতে দেয়, ঠিক আছে, এই দুটো তোকে মেইনলি প্রুফ করতে দেয়। তো এখান থেকে এটা কৌণিক চরমটা হয়ে যাবে, কেন্দ্রীয় চরমটা। আচ্ছা আমরা তো একটায় ভেঙেছিলাম, একটায় ভাঙলে কেন্দ্রীয় চরমটা বা মুখ্য চরমটা পেয়ে গেছি। যদি তিনটে পার্টে ভাঙি, ধর এরকম 3টে পার্টে ভাঙলাম, তাহলে কি হচ্ছে? প্রথমটা থেকে একটা আলো বেরোলো, দ্বিতীয়টা থেকে একটা আলো বেরোলো, আমি লেন্সা রাখছি না এখন, কমপ্লিকেটেড, মানে ছবিটা ক্লামজি হয়ে যাবে তাই জন্য। তৃতীয়টা থেকে একটা আলো বেরোলো, তো ভালো করে বোঝ এবার,
তিনটে ভাগে ভেঙেছি, ঠিক আছে, তিনটে ভাগে ভেঙেছি, গোটা এ লেন্থটাকে আমি তিনটে ভাগে ভেঙেছি। এটা ডি, ডিটা অবভিয়াসলি মাচ মাচ গ্রেটার দ্যান এ। তিনটে ভাগে ভেঙেছি, তো প্রথম দুটো একই করবে, একে অন্যকে ক্যান্সেল আউট করবে, ঠিক আছে, প্রথম দুটো একে অন্যকে ক্যান্সেল আউট করবে, বাট থার্ড এরটার সঙ্গে দেখ ক্যান্সেল আউট হওয়ার মতো কেউ নেই, তাহলে থার্ড লাইটটা তো ওখানে যাবে এবং এখানে একটা স্লাইট ইন্টেন্সিটি দেবে, একটা স্লাইট ইন্টেন্সিটি, খুব বেশি না, অল্প স্লাইট ইন্টেন্সিটি দেবে। কেন্দ্রীয়টা যেরকম খুব বড় হয়েছিল, বাট এটাও তো বড় হবে না, ঠিক আছে, এটাও তো বড় হবে না। তো এইভাবে আমরা কি পাবো, প্রথম যদি বলি তাহলে প্রথম এটা যদি মিডিল হয়, তাহলে এইখানে আমি প্রথম চরম ওইদিকেও গৌণ চরমটা ওদিকেও পেয়েছি, প্রথম গৌণ চরম এদিকেও প্রথম গৌণ চরম নিয়ে নিলাম। এইটা হয় হচ্ছে প্রাবল্যের গ্রাফটা, এইটা হয় প্রাবল্যের গ্রাফ, ঠিক আছে, মানে কেন্দ্রীয় চরমটা কতটা বেশি ভাব, কারণ এখানে ফুল কোনো লাইটের লস নেই, পুরো আলোটা এখানে ঢুকে যাচ্ছে। কিন্তু যখন এই গৌণ চরমগুলো তৈরি হচ্ছে, ছোট ছোট চরমগুলো তৈরি হচ্ছে, মানে এদের তো চরম বলতে হবে, কারণ আলো তো আছে, অন্ধকার তো না, আলো আছে, তাই চরম তো বলতেই হবে, কিন্তু এরা এর মতো নয়, তাই জন্য এদের বলে গৌণ, তাই জন্য বলে এদের গৌণ। তাহলে গৌণ চরমের ক্ষেত্রে আমি যেহেতু তিন ভাগে ভেঙেছিলাম, প্রথমটা কি ভেঙেছিলাম তিন ভাগে, অর্থাৎ এটা a/3, তাহলে এখান থেকে এই যে লম্ব ডেল্টা এক্স কত হয়ে গেল, ডেল্টা এক্স হয়ে গেল আমার ডেল্টা এক্স ইকুয়ালস টু a/3 সাইন থিটা, এবং সেটা কার সমান হতে হবে, λ/2, কারণ ক্যান্সেল আউট হবে, তো ক্যান্সেল আউট করতে হবে, সো λ/2 হবে। তাহলে a ইকুয়াল টু বা a সাইন থিটা ইকুয়ালস টু a সাইন থিটা ইকুয়ালস টু 3 λ/2, 3 λ/2। এটা হলো কি ফার্স্ট বা প্রথম গৌণ চরমের শর্ত, ঠিক আছে, প্রথম গৌণ চরমের শর্ত। তার যদি কৌণিক অবস্থান বার করতে বলে তাহলে থিটা 1 ম্যাক্স, ঠিক আছে, এটাকে আমরা বলি সেকেন্ডারি ম্যাক্সিমা, থিটা 1 ম্যাক্স ইকুয়াল টু কি লাগবে তাহলে 3 λ/2। ইন জেনারেল এখানে দেখ অডগুলো আসছে, তাই না, ইন জেনারেল আমরা কি লিখব, ইন জেনারেল থিটা n ম্যাক্স, অবশ্যই সেকেন্ডারি, প্রাইমারি তো একটাই, প্রাইমারি বা প্রিন্সিপাল একটাই, তারপরগুলো সেকেন্ডারি, তো ইকুয়ালস টু কি লিখবো 2n + 1 λ/2, 2n + 1 λ/2, ঠিক আছে, 2n + 1 λ/2, ডান, অড নাম্বার আসবে। তো এইটা হলো গিয়ে চরম, ভালো কথা। আর একটা যেটা বাকি থাকে আলোর সমবর্তন, দেখ ম্যালাসের সূত্র প্রুফ করতে দেয় না, ম্যালাসের সূত্র দিয়ে ডিরেক্ট কোশ্চেন নিউমেরিক্যাল আসতে পারে, যেটা প্রুফ করতে হয় সেটা হচ্ছে ব্রুস্টারের সূত্র লাস্ট, যেটা হচ্ছে ওয়েভ অপটিক্সের প্রুফ বলতে পারিস। তো ধর এখানে আলো একটা এসে পড়লো, যে আলোটা কি অসমবর্তিত আলো, অসমবর্তিত আলো কিভাবে দেখায় আমরা জানি, অ্যারো এবং গোল দুটোই থাকে, তো এটা একটা কি হলো অসমবর্তিত আলো, যেটা একটা নির্দিষ্ট কোণে আপতিত হলো আই বা আইপি, এর ফলে কিছুটা আলো প্রতিফলিত হলো, কিছুটা আলো প্রতিসৃত হলো। এই দেখা গেল প্রতিফলিত আলো এবং প্রতিসৃত আলো এই দুটোর মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। সেক্ষেত্রে দেখা যাবে প্রতিফলিত আলোটা ফুললি পোলারাইজড, মানে একদম সমতল সমবর্তিত, অন্যদিকে প্রতিসৃত আলোটা দেখা যাবে পার্শিয়ালি পোলারাইজড দেখা যাবে, ঠিক আছে, পার্শিয়ালি পোলারাইজড দেখা যাবে। তাহলে এই যে কোণটা সেটাকে বলবো কি প্রতিসরণ কোণ, এবং এই যে মাধ্যমটা ধর এটা হচ্ছে গিয়ে লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, তাহলে কি যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ফলে
যে সমবর্তন ঘটলো সেটাকে আমরা ব্রুস্টারের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। ব্রুস্টারের সূত্র কি বলছে, যে একটা নির্দিষ্ট কোণে যখন আলো পড়ছে, এই সমতল সমবর্তিত হয়ে যাচ্ছে, প্রতিফলিত আলোটা প্রতিসৃত রশ্মিটা এরকম হচ্ছে, তখন ট্যান অফ দিস ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, এই যে আপতন কোণ যেটা, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি সমবর্তন কোণ। এই সমবর্তন কোণের যে ট্যান, এটা ইকুয়ালস টু মিউ। কোন মিউ? ঘন মাধ্যমের মিউ, ডেন্সার, কার রেসপেক্টে? রেয়ারার মাধ্যম, মানে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, লঘু মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক কার সমান। এটাকে যদি প্রুফ করতে হয় কি করতে হবে, এটাকে আমরা বলি ব্রুস্টারের সূত্র। ঠিক আছে, স্টেটমেন্ট অবশ্যই বই থেকে পড়ে নিয়ে আমি তো বুঝিয়ে দিলাম। যদি তো প্রুফ করতে হয় তাহলে কি করতে হবে, দেখ এই অ্যাঙ্গেলটা আইপি হলে, এটাকে যদি সমবর্তন কোণ বলি, আইপি, এটা তো আপতন কোণ, তাহলে প্রতিফলন কোণটাও কি হবে, সমানই হবে, আইপি হবে। এই অ্যাঙ্গেলটা 90, এটা আর, তাহলে দেখ আমি যদি তোকে এই টোটাল অ্যাঙ্গেলটার কথা বলি, এই টোটাল অ্যাঙ্গেলটা কত, 180 ডিগ্রি। টোটাল অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। টোটাল অ্যাঙ্গেলটা যদি 180 হয়, তাহলে আমি লিখতেই পারি 180 ইকুয়াল টু আইপি প্লাস 90 প্লাস আর, আইপি প্লাস 90 প্লাস আর, তাহলে আইপি প্লাস আর ইকুয়ালস টু 180 মাইনাস 90, তাহলে 90। এখান থেকে আমি লিখছি আর ইকুয়ালস টু 90 মাইনাস আই। ঠিক আছে, এবার যদি আমরা স্নেলের সূত্র ইউজ করি, স্নেলের সূত্র, স্নেলস ল, স্নেলস ল বা স্নেলের সূত্র ইউজ করলে কি পাবো, স্নেলের সূত্র ইউজ করলে লঘু মাধ্যমের রিফ্রাক্টিভ ইন্ডেক্স প্রতিসরাঙ্ক ইন্টু লঘু মাধ্যমের কোণ কত, আইপি, তাহলে সাইন আইপি ইকুয়ালস টু ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ডি, ঘন মাধ্যমের কোণ যেটা তৈরি হচ্ছে সেটা সাইন আর, আর এর জায়গায় 90 মাইনাস পি লেখ, 90 মাইনাস আইপি, তাহলে সাইন আইপি ইকুয়ালস টু মিউ ডি বাই মিউ আর। সাইন আর এর জায়গায় যদি 90 মাইনাস আইপি লিখি কি হয়ে যাবে, কস আর হয়ে যাবে, কস আর, তাহলে সরি না, কস আই হয়ে যাবে, কস আই, কস আর এর জায়গায়, সাইন আর এর জায়গায় 90 মাইনাস, মানে সাইন 90 মাইনাস আই, তাহলে কস আই। কস আই কে পাশে নিয়ে আসলাম, সাইন আই বাই কস আই, এটাকে নিচে নিয়ে আসবো, সাইন আই বাই কস আই মানে হয়ে গেল ট্যান আই ইকুয়ালস টু মিউ ডি বাই মিউ আর, তার মানে মিউ ডি উইথ রেসপেক্ট টু আর। এইটা হয়ে গেল আমার ব্রুস্টারের সূত্র প্রমাণিত। ওকে ডান, তাহলে তো আমাদের ওয়েভ অপটিক্স এবং রে অপটিক্স দুটোই কমপ্লিট। ভালো করে প্র্যাকটিস কর, জোর লাগিয়ে কর, বাকি সব ক্লাসগুলো ফাটাফাট চলে আসবে। অল দ্য বেস্ট।